ডিয়ার ফ্রেন্ডস, আমরা আগের দিন তাহলে ল্যান্থানাইড অ্যাক্টিনাইডসের যে টপিকগুলো আমরা কভার করেছি সেগুলো হলো তোমার ল্যান্থানাইড কন্ট্রাকশন, তাদের এফেক্ট কী কী হয়েছিল, তাদের তোমার সাইজের এফেক্ট, অ্যাটমিক রেডিয়ের উপর কীরকম প্রভাব পড়েছে, আয়নিক রেডিয়ের উপর কীরকম প্রভাব পড়েছে, তারা কীরকম মেটালিক বন্ডিং করতে পারে এবং তাদের ইলেকট্রনিক কনফিগারেশন। তো আজকে আমরা হচ্ছে গিয়ে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইডসের অক্সিডেশন স্টেটস এবং কমপ্লেক্সেশন প্রপার্টি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, প্রথমে যেটা বলা আছে এখানে, অ্যানালিসিস অফ দ্য অক্সিডেশন স্টেটস অফ দ্য ল্যান্থানাইডস shows that these elements are highly electropositive in nature and form essentially ionic compounds. তার মানে কি, নেচারে যে হচ্ছে ল্যান্থানাইডসের কম্পাউন্ডগুলো যেগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো বেসিক্যালি আয়নিক নেচারের হচ্ছে। এবার এই আয়নিক কম্পাউন্ডগুলোর মধ্যে ল্যান্থানাইডসের হচ্ছে তোমার অক্সিডেশন নাম্বার +2 থাকতে পারে, +3 থাকতে পারে, +4 থাকতে পারে। দেখা গেছে যেটা যে ইন জেনারেল +3 অক্সিডেশন স্টেট ইজ দ্য মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেটস অফ দ্য ল্যান্থানাইডস। এর কারণগুলো কি, এর পেছনে কি কি লজিক রয়েছে সেগুলোই আজকে আমরা ফোকাস করব। দেখো, যেটা বলছিলাম যে +2 থাকতে পারে, +4ও থাকতে পারে, +3ও থাকতে পারে, যার মধ্যে +3টা বেশি স্টেবল, সেটাই এখানে লেখা। সাম অফ দ্য রেয়ার আর্থ এলিমেন্টস অলসো শোজ +2 and +4 অক্সিডেশন স্টেটস, বাট এক্সেপ্ট a few such ions, lanthanides have a tendency to transform into +3 oxidation state. তার মানে কি এখানে বলা যে +2ও থাকতে পারে, +4ও থাকতে পারে। +2টা হচ্ছে জেনারেলি টেন্ডেন্সি থাকে যে +2 থেকে +3তে চলে আসলো। তার মানে কি হলো, ল্যান্থানাইডটা ইটসেলফ নিজে অক্সিডাইজড হলো, অপরকে রিডিউস করলো। আবার যদি +4এ থাকে, +4 স্টেট থেকে সেটা ল্যান্থানাইডটা নিজে রিডিউসড হয়ে +3 স্টেটে আসে। অ্যাজ এ কনসিকুয়েন্স অফ দ্যাট অন্য একটা কোনো স্পিসিসকে সে অক্সিডাইজ করলো। এগুলো আজকে আমরা প্রত্যেকটা স্পেসিফিক এক্সাম্পল দিয়ে ডিসকাস করব। দেখো, যেমন এখানে লেখা আছে, অ্যাজ ফর এক্সাম্পল তোমার এসএম এবং সেরিয়াম দুটোই হচ্ছে আমার Sm+2 এবং সেরিয়াম +4 আয়ন্স তৈরি করছে। তোমার হচ্ছে গিয়ে Sm+2 4f6 কনফিগারেশন এবং সেরিয়াম 4+ হচ্ছে গিয়ে 4f0 কনফিগারেশন। তাহলে এখানে দেখো, Sm+2 যেটা রয়েছে, আগের স্লাইডে যে কথাটা বললাম, +2 থেকে আমার কোথায় আসতে পারে, +3তে আসতে পারে। তার মানে Sm+2 ইজ অক্সিডাইজড টু Sm+3। মানে দেখো, এখানে একটা ইলেকট্রন বর্জন করলো, একটা ইলেকট্রন বর্জন করে Sm+2টা আমার Sm+3তে কনভার্ট হয়েছে। সিমিলারলি Ce+4 যেটা, সেটাও আমার ইলেকট্রন একটা গ্রহণ করেছে, গ্রহণ করে Ce+3তে কনভার্ট হয়েছে। তার মানে Ce+4 ইজ অ্যাক্টিং অ্যাজ এ ইলেকট্রন অ্যাকসেপ্টার, দ্যাট মিনস ইটস অ্যাক্টস অ্যাজ এ অক্সিডেন্ট, মানে নিজে রিডিউসড হচ্ছে, অর্থাৎ অপরকে সে অক্সিডাইজড করছে। আর এক্ষেত্রেও সেই একই রকম লজিক যদি বলি, তাহলে সে ইলেকট্রন বর্জন করছে, তার মানে Sm+2 নিজে অক্সিডাইজড হয়ে +3 স্টেটে কনভার্ট হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম একটা ইলেকট্রন যে বর্জন করছে, সেই ইলেকট্রনটা কোনো একটা স্পিসিস গ্রহণ করে সে নিজে রিডিউসড হতে পারে, অর্থাৎ এখানে Sm+2 ইজ অ্যাক্টস অ্যাজ এ রিডাক্ট্যান্ট। এবার +3 স্টেটের স্টেবিলিটি তো আমরা দেখলাম, যে একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট দেখলাম যে সেখানে +3 স্টেটের স্টেবিলিটি রয়েছে। এবার তার নানা রকম কারণ থাকে, থার্মোডাইনামিক কারণ রয়েছে, কাইনেটিক্স কারণ রয়েছে, সেগুলো আমরা পরবর্তী স্লাইডে আলোচনা করব। এবার এখানে প্রথমে আলোচনা করে নেওয়া যায় যে +2 এবং +4 স্টেটটা কোন কোন ল্যান্থানাইড স্পিসিসের ক্ষেত্রে বেশি স্টেবিলিটি দেখাবে। তার কয়েকটা পয়েন্ট রয়েছে। দেখো, নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন যদি থাকে, মানে কোনো একটা স্পিসিসের +4 বা +2 স্টেট অ্যাটেইন করার পরে যদি দেখা যায় সেটা একটা নোবেল গ্যাসের কনফিগারেশন গেইন করেছে, যেমন এক্ষেত্রে দেখো সেরিয়াম +4, সেটা হচ্ছে গিয়ে 4f0। তো সেই কারণে এটা হচ্ছে গিয়ে আমার একটা +4 স্টেটটাকেই একটু বেশি প্রেফার দেখাবে। মানে +4 থেকে একটু আগে তো আমরা দেখলাম +4 থেকে +3তে চলে যাচ্ছিল সেরিয়াম +4 ইটসেলফ, কিন্তু এই যে মুভমেন্টটা, যেটা +4 থেকে কনভার্সন টু দ্য +3 স্টেট, সেটা কিন্তু অতটা ফ্যাসাইল হবে না, মানে যেটা আমার অন্যান্য স্পিসিসগুলোর ক্ষেত্রে, অন্যান্য ল্যান্থানাইডের +4 বা +2 স্পিসিসের ক্ষেত্রে দেখা যাচ্ছিল। কিছু কিছু ক্ষেত্রে হাফ ফিল বা ফুল ফিল যদি কনফিগারেশন থাকে, তাহলে এখানে দেখো ইউরোপিয়াম রয়েছে, টার্বিয়াম রয়েছে, +2 স্টেট এবং +4 স্টেট যখন থাকছে 4f7 ইলেকট্রনিক কনফিগারেশন, তার মানে হাফ ফিল। এবং কমপ্লিটলি ফিল্ড যখন ইটারবিয়াম থাকছে, দেখতে পাচ্ছ 4f14 ভ্যালেন্সিয়ালি যখন এই ইলেকট্রনগুলো কনফিগারেশন থাকছে, তখন তাদের মধ্যে একটু রিজিডিটি দেখা যায় যে +3 স্টেটের দিকে যাওয়ার জন্য। তো সেই কারণে এরা প্রেফার করে +2 +4 স্টেটে থাকতে, কিন্তু সুইটেবল কোনো মাধ্যম পেলে ইজিলি +3 স্টেটে চলে যায়। কিন্তু এই যে +3 স্টেটের কনভার্সনটা, সেটা হচ্ছে কি খুব বেশি ফ্যাসাইল হয় না অন্যান্য
ল্যান্থানাইটস এলিমেন্টস বা ল্যান্থানাইট আয়ন্সগুলোর ক্ষেত্রে, যে ক্ষেত্রে আমার 4f0 বা 4f7 বা 4f14 ইলেকট্রনিক কনফিগারেশন নেই। এবার কিছু আরো জেনারেল ডিসকাশনে চলে আসা যাক যে এক্সিস্টেন্স অফ দ্য অক্সিডেশন স্টেটস ক্যান বি এক্সপ্লেইনড অন দ্য বেসিস অফ থার্মোডাইনামিক্স অ্যান্ড কাইনেটিক ফ্যাক্টরস। এই কথাটা আমি আগেও মেনশন করেছি যে +3 স্টেটটা কেন বেশি স্টেবল, তার হচ্ছে থার্মোডাইনামিক এবং কাইনেটিক ফ্যাক্টর থাকতে পারে। তো যদিও এগুলো একটা আরবিট্রারিলি কারণ, তাও আর কি কিছু এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট দেখে কিছু সাপোর্টিভ তোমার যদি ডেটা দিয়ে দেখা যায় বা সাপোর্টিভ কোনো লজিক দিয়ে যদি ওটাকে এক্সপ্লেন করা যায়, তাহলে দেখা যাচ্ছে সেটা হচ্ছে মোটামুটি আমার এক্সপেরিমেন্টাল রেজাল্ট বা আমার থিওরিটিক্যাল যে প্রেডিকশন তার সাথে মিলছে। সেগুলো কি কি? সেগুলো যেমন ধরো হাইড্রেশনাল এনার্জি বা আমার আয়নাইজেশন এনথালপি, এই সবগুলো এগুলো আমরা আলোচনা করবো আজকে। তো এবার দেখো কি আছে, ডিউ টু দ্য অনলি ওয়ান স্টেবল অক্সিডেশন স্টেটস দ্যাট ইজ +3 ল্যান্থানাইট এলিমেন্টস রিজেম্বলস ইচ আদার। মানে আমার যদি আমি ধরো কম্প্যারিজন করি হচ্ছে গিয়ে মানে আমার ট্রানজিশন এলিমেন্টসের ক্ষেত্রে, ডি ব্লক এলিমেন্টসের ক্ষেত্রে, সেখানে দেখো জিঙ্ক যেমন +2কে প্রেফার করে, কপার হচ্ছে গিয়ে +1 থাকতে পারে, +2 থাকতে পারে, আয়রনের +2 থাকতে পারে, +3 থাকতে পারে, হোয়াট এভার। এবার সেই কারণে ওদের মধ্যে একটা ডিস্টিংগুইশ করা যেতে পারে যে জিঙ্ক যেমন আমার +2কে প্রেফার করছে, আমার আয়রন +2 বা +3কে প্রেফার করছে। কিন্তু এই ক্ষেত্রে হয় কি যে সবাই যেহেতু +3কেই বেশি প্রেফারেন্স দেয়, সেই কারণেই বলছি কি ল্যান্থানাইট এলিমেন্টস রিজেম্বলস ইচ আদার, ঠিক আছে, মাচ মোর দ্যান ইন কেস অফ ট্রানজিশন, যে কথাটা বললাম একটু আগে ডিসকাস করলাম। ইট হ্যাজ অলসো বিন অবজার্ভ দ্যাট higher oxidation states of the lanthanides are stabilized by fluoride or oxide ions। মানে যদি আমার হায়ার অক্সিডেশন স্টেট থাকে +4 থাকে, তাহলে ওরা ফ্লুরাইড বা অক্সাইড দিয়ে স্টেবিলিটি গেইন করবে, আর লোয়ার থাকলে সেটা ব্রোমাইড বা আয়োডাইড দিয়ে এটা স্টেবিলিটি গেইন করবে। এর কারণটা কি নিশ্চয়ই তোমরা পড়েছো সেমিস্টার 3-তে, হার্ড সফট অ্যাসিড বেস কম্বিনেশন, সেই সব সূত্র অনুসারে বা সেই সব লজিক অনুযায়ী আমার হায়ার অক্সিডেশন স্টেটসগুলো হার্ড অ্যানায়ন্সগুলো দিয়ে আর কি স্যাটিসফাইড হলে সেগুলো স্টেবিলিটি গেইন করে, আর সফট কম্বিনেশনের জন্য লোয়ার অক্সিডেশন স্টেট তার সাথে কাউন্টার অ্যানায়ন হিসাবে যদি ব্রোমাইড আয়োডাইড থাকে সেগুলোকে প্রেফার করে। এবার দেখা যাক যে আমরা তো এত বললাম +3 অক্সিডেশন স্টেটটা সলিড এবং লিকুইড স্টেটে স্টেবল, সেটা কেন স্টেবল? তো দেখো মানে আমরা +3 স্টেটে নিয়ে যাচ্ছি, তার মানে একটা এলিমেন্টকে তার গ্যাসিয়াস স্টেটে নিয়ে গিয়ে সেখানে গ্রাউন্ড স্টেটে নিয়ে গিয়ে আমরা জাস্ট আয়নাইজেশন এনার্জি ডেফিনেশনটার কথা ভাবছি যে কি হলো, যে সর্ববহিস্থ কক্ষ বা একদম আউটারমোস্ট সেল থেকে গ্রাউন্ড স্টেট এবং গ্যাসিয়াস স্টেটে একটা ইলেকট্রনকে আমরা রিমুভ করছি। এবার এটা তো আমরা জানি যে যত আমরা হচ্ছে কি ইলেকট্রন ফার্স্ট একটা ইলেকট্রন আমরা রিমুভ করে দিলাম, তাহলে ইন জেনারেল, আবার বলছি ইন জেনারেল কি হয়, আয়নাইজেশন এনার্জি 1 যেটা তার থেকে 2 আয়নাইজেশন এনার্জি 2টা একটু বেশি হয়। কারণটা কি, যেই আমার একটা ইলেকট্রন বেরিয়ে গেল আমার সেন্টারে, তাহলে পজিটিভ চার্জের ডেন্সিটি বেড়ে গেল, সেটা তাহলে বহিস্থকক্ষের ইলেকট্রন বা আউটারমোস্ট সেলের ইলেকট্রনকে স্ট্রংলি নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, ছাড়তে চাইবে না। সেই কারণে ওই ইলেকট্রনটাকে রিমুভ করে ইনফাইনাইটিতে পাঠাতে আমার অনেক বেশি শক্তি দরকার। সেই কারণে ইন জেনারেল আমরা কি দেখি, IE1 দ্যাট মিনস ফার্স্ট আয়নাইজেশন এনার্জি ইজ লেস দ্যান সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। আবার সেকেন্ডটা যখন বেরিয়ে গেল সেন্টারের সাথে আউটারমোস্ট সেলের ইলেকট্রনের অ্যাট্রাকটিভ ফোর্সটা আরও বেড়ে গেল। কারণ কি, কারণ আমার সেন্টারটা তখন +2 চার্জ হয়ে গেছে। তো সেই কারণে থার্ড আয়নাইজেশন এনার্জিটা আরও অনেকটা বেশি হয়। তাহলে এবার দেখো আমরা যখন ল্যান্থানাইডের ক্ষেত্রে ফার্স্টে একটাকে ইলেকট্রনকে রিমুভ করলাম, সেকেন্ড একটাকে বের করলাম, তৃতীয় একটাকে বার করলাম, তার মানে আমার কিন্তু ব্যাপারটা একটু হার্ড হয়ে যাচ্ছে যে একটা ইলেকট্রন বার করা। আমি যখন +4 স্টেটে যাচ্ছি তখন +4 স্টেটে গেলে সেটাকে +4 স্টেটে নিয়ে যেতে গেলে কোনো একটা ল্যান্থানাইড 3+ থেকে 4+ নিয়ে যেতে গেলে আরও অনেক বেশি শক্তি দরকার হবে, তাই না? এটা একটা পয়েন্ট গেল। আবার দ্বিতীয়ভাবে যদি আমরা দেখি, যদি অ্যাকোয়াস মিডিয়ামে যদি দেখি, তাহলে অ্যাকোয়াস মিডিয়ামে হাইড্রেশন এনার্জি আমরা পড়েছি যে আমার যত বেশি চার্জ থাকবে কোনো একটা স্পিসিসে, তাহলে যত বেশি চার্জ থাকবে তাকে হচ্ছে গিয়ে অ্যাকোয়াস মলিকুলসগুলো ভালো করে সলভেটেড করবে। তার মানে হাইড্রেশনাল এনার্জি হচ্ছে গিয়ে অনেকটা বেশি হবে। হাইড্রেশনাল এনার্জি যত বেশি হবে তার মানে সেটা সিস্টেমটা একটু বেশি স্টেবিলিটি গেইন করবে। তাহলে দেখো দুটো করসপন্ডিং ফ্যাক্টর পরস্পর কন্ট্রাডিক্টরি। একটা হচ্ছে আমার আয়নাইজেশন এনার্জি, যেটা আমি ভাবছি সেটাকে তার মানে কি +4 স্টেটে নিয়ে যেতে গেলে বা আরও হায়ার অক্সিডেশন স্টেটে +2 থেকে +3, +3 থেকে +4 নিয়ে যেতে গেলে বেশি শক্তি দরকার বটে, কিন্তু আমি ওটা একবার অ্যাচিভ করে গেলে আমার আবার কি হচ্ছে, হাইড্রেশনাল এনার্জি যখন থাকছে সেটা আবার হায়ার অক্সিডেশন স্টেটসগুলোকে বেশি সলভেটেড করে বেশি স্টেবিলিটি দিচ্ছে। তার মানে দেখো দুটো ফ্যাক্টর কন্ট্রাডিক্টরি, যে আয়নাইজেশন এনার্জি প্রেফার করছে না হায়ারের দিকে নিয়ে যেতে, কিন্তু আবার হাইড্রেশনাল এনার্জি চাইছে আমার হায়ারের দিকে নিয়ে যেতে। সেই কারণে দুটো ব্যালেন্স করে আমার হচ্ছে কি +3 অক্সিডেশন স্টেটটা অ্যাকোয়াস মিডিয়ামে বেশি স্টেবিলিটি দেখাচ্ছে।
এবার যদি আমরা এর কথা ভাবি, তোমার সলিড স্টেটের কথা ভাবি, তাহলে সলিড স্টেটেও একই ব্যাপার। দেখো আমরা যখন ওই ইয়েটা পড়েছি, কাপোস্টেন্সকির ইকুয়েশন পড়েছি যখন ক্রিস্টাল ল্যাটিসের ক্ষেত্রে, তখন আমরা কি দেখেছি, ল্যাটিস এনার্জি ইকুয়াল টু ফাংশন অফ কি দেখেছিলাম, জেড প্লাস ইন্টু জেড মাইনাস ইন্টু ফাংশন অফ 1/r প্লাস প্লাস আর মাইনাস। আর যেখানে আমার ওই ক্যাটায়ন এবং অ্যানায়নের রেডিয়াস, এবং জেড প্লাস এবং জেড মাইনাস হচ্ছে ক্যাটায়ন বা অ্যানায়নের হচ্ছে কি আমার কি ওই চার্জটা। তাহলে সেই রেসপেক্টে দেখো, যখন আমার ক্রিস্টাল এনার্জি যখন হচ্ছে গিয়ে আমার হাই স্পিসিস যখন থাকবে, মানে সরি, যখন হচ্ছে গিয়ে আমার হায়ার অক্সিডেশন স্টেটের দিকে যাবে, তখন হচ্ছে আমার ক্রিস্টাল এনার্জি, তখন ক্রিস্টাল ফিল্ড এনার্জি, ক্রিস্টাল ল্যাটিস এনার্জিটা অনেকটা বেশি হবে। আবার সেম ফ্যাক্টর যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম, আয়নাইজেশন এনার্জির দিক থেকে আমি যদি হায়ার অক্সিডেশন স্টেটের দিকে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে প্রচুর পরিমাণ শক্তি দিতে হবে। তার মানে সেখানে দেখো আমার এখানেও দুটো মানে পরস্পর আর কি বিরোধী ফ্যাক্টর। আয়নাইজেশন এনার্জি চাইছে না হায়ার অক্সিডেশন স্টেটে নিয়ে যেতে, কারণ অনেক বেশি শক্তি দরকার। আবার ক্রিস্টাল ল্যাটিস এনার্জি চাইছে কি, যদি আমার হায়ার অক্সিডেশন স্টেট চলে যায়, তাহলে সিস্টেমটা বা ক্রিস্টাল যেটা হলো আর কি, ক্রিস্টালের থেকে বলার কথা হচ্ছে কি, আমার যে আয়নিক কম্পাউন্ডটা তৈরি হলো, সেই আয়নিক কম্পাউন্ডটা বেশি স্টেবিলিটি গেইন করবে অ্যাজ পার কাপোস্টেন্সকির ইকুয়েশন। তো সেখানেও আর কি এই দুটো ফ্যাক্টরকে কাউন্টার ব্যালেন্স করার জন্য আমার ইন্টারমিডিয়েট একটা না +2 না +4 দুটোর মাঝামাঝি একটা ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেট +3কে সিস্টেমটা বেশি প্রায়োরিটি বা বেশি প্রেফারেন্স দিচ্ছে। তাহলে আশা করি বোঝা গেল। দেখো কিছু এখানে এক্সপেরিমেন্টাল ফ্যাক্টস রয়েছে যেগুলো আমরা ডিসকাস করলাম, যে ইউরোপিয়াম +2 4f7, ইটারবিয়াম +2, এইগুলো হচ্ছে উইকেস্ট রিডিউসিং এজেন্ট। যদিও আমার ডাই পজিটিভ, আমার এ চাইবে কি একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে নিজে +3-তে চলে যেতে, কিন্তু যেহেতু এখানে আমার দেখো হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড কনফিগারেশন রয়েছে যথাক্রমে U+2 এবং YB+2 এর ক্ষেত্রে, সেই কারণে এরা উইকেস্ট রিডিউসিং এজেন্ট, এরা অতটা সহজে চাইবে না টুয়ার্ডস আমার +3 দিকে যেতে। আবার একই রকমভাবে প্রকারান্তরে সেরিয়াম+4 যদি ভাবি, সেরিয়াম+4 এর ক্ষেত্রে আমরা দেখবো এরা হচ্ছে লেস রেডিলি রিডিউসড, মানে সেরিয়াম+4 যেহেতু আমার একটা নোবেল গ্যাস কনফিগারেশন লাভ করেছে, 4f0 অবস্থাতে রয়েছে, সেই কারণে এও চাইবে না একটা ইলেকট্রন গ্রহণ করে 4f1 করতে, তাই না? সিমিলারলি প্রাসিওডিমিয়াম দেখো, এটা কি হচ্ছে, এটা কিন্তু আবার 4f2 থেকে 4f1-এ আসছে, সেই কারণে 4f2 থেকে 4f1-এ আসাটা কিন্তু কম্পারেটিভলি ইজি, কিন্তু 4f0 থেকে 4f1-এ যাওয়া সেটা কিন্তু ইজি নয়, তাই না? তো সেই কারণেই আমার হচ্ছে কিছু এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট আমরা এখান থেকে দেখেছি। এবার চলে আসি আমরা কমপ্লেক্স ফর্মেশন। কমপ্লেক্স ফর্মেশনে কি দেখো লেখা আছে, যেটা দ্য অ্যানহাইড্রাস ল্যান্থানাইডস রেয়ার আর্থ এলিমেন্টস আর মডারেট ইন দেয়ার কমপ্লেক্স ফর্মিং এবিলিটি অ্যান্ড ইট ইনক্রিজেস ফ্রম দ্য লেফট টু রাইট ইন দ্য পিরিয়ডিক টেবিল। মডারেট কেন বা কি ব্যাপার সেগুলো আমরা আলোচনা করব। The 4f electrons of lanthanides are too well shielded to interact. তাহলে এটা আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যে 4f অরবিটাল যেটা রয়েছে তার স্ক্রিনিং এফেক্ট কম। তো স্ক্রিনিং এফেক্ট কম হওয়ার জন্য কি করছে, যে সেন্টারে যে আমার যে নিউক্লিয়াস রয়েছে সেটা থেকে বহিস্থ কক্ষের ইলেকট্রনগুলোকে ভালো করে শিল্ড করতে পারছে না। তার মানে কি, এটা এখান থেকে তাহলে আমরা কি বুঝতে পারছি, যে আমার স্ক্রিনিং এফেক্ট কম বলে বহিস্থ কক্ষের ইলেকট্রনটাকে সে সেন্টার বা নিউক্লিয়ন্সগুলো খুব স্ট্রংলি নিজের দিকে অ্যাট্রাক্ট করে রাখতে পারছে। সেই কারণে আমরা আগের দিন দেখেছি যে সেগুলো ওই ল্যান্থানাইডসগুলো মোটামুটি কিছুটা ক্ষেত্রে আর কি নোবেল গ্যাসের মতো আচরণ এক্সিকিউট করে, আয়নাইজেশন এনার্জি বেশি, ইলেকট্রন অ্যাফিনিটি অনেকটা বেশি হয়। তো অর্থাৎ কি হচ্ছে, যে এরা কিন্তু যখন আমরা ওই মানে গ্রুপ 2 বা অ্যালকালাইন আর্ট মেটালের মতো আচরণ করছে, তাই না? কারণ আমার কেন্দ্রকের হচ্ছে কি পজিটিভ চার্জের ডেন্সিটিটা অনেকটা বেশি, কিন্তু আমার যেহেতু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়া সত্ত্বেও যেহেতু শ্রিঙ্কেজ হয়ে আছে, সেই কারণে আমার ওই কেন্দ্রকের যে পজিটিভ চার্জের ডেন্সিটিটা বেশি হওয়ার জন্য এরা আমার সেই গ্রুপ 2 বা অ্যালকালাইন আর্ট মেটালসের মতো কাজ করবে। তাহলে এরা একটা ওই তোমার কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকটিভ ফোর্সের মাধ্যমে সেন্টারে আমার হচ্ছে প্লাস চার্জের ঘনত্ব বেশি, আর বাইরে থেকে যদি কোনো একটা লিগ্যান্ড আসে সেই লিগ্যান্ডের সাথে একটা কুলম্বিক অ্যাট্রাকশনের মাধ্যমে এরা যুক্ত থাকবে। মানে আমরা নর্মালি, তোমরা তো ইনঅর্গ্যানিকে পড়েছো ট্রানজিশন মেটালের কমপ্লেক্সগুলো, সেখানে আয়নিক ইন্টারাকশনটাও কাজ করে কিছু ক্ষেত্রে। পয়েন্ট চার্জ হিসেবে ধরি, দেখো সিবিএসসি যখন পড়েছো তখন পড়েছিলে সেগুলো। আর তোমার কিছু সেখানে কোভ্যালেন্ট বন্ডিংও থাকে। তো এই ক্ষেত্রে কোভ্যালেন্ট বন্ডিংও মানে আমরা তো জানি নো বন্ড ইজ 100% আয়নিক এবং নো বন্ড ইজ 100% কোভ্যালেন্ট। এখানেও দুরকম থাকতে পারে, কিন্তু এখানে ওই আয়নিক ইন্টারাকশনের প্রোপেন্সিটিটা অনেকটা বেশি। তো এবার যেহেতু আয়নিক ইন্টারাকশনের প্রোপেন্সিটিটা বেশি, সেই কারণে দেখো আমার যত প্লাস চার্জের ঘনত্ব বেশি হবে তত আমার হচ্ছে গিয়ে কমপ্লেক্স ফর্মেশন এবিলিটিটাও বড় হবে। তাই Ln+4 আমার Ln+3
Ln+2 অর্ডারটা এরকম হচ্ছে। এবারে তাহলে